প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেকেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে অভিনন্দন জানাই। আজকে তোমাদের ভারতের শিল্প চ্যাপ্টারের 4 নম্বর ক্লাস। আজকে পড়ানো হবে তোমাদের ভারতের কার্পাস বয়ন শিল্প, যাকে ইংরেজিতে বলা হয় কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পূর্ববর্তী ক্লাসে তোমরা এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পশ্চিম ভারতে গড়ে ওঠার কারণ কি এই সম্পর্কে জেনেছ। আজকে মূলত ভূমিকা, বন্টন এবং স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আঠেরোশো আঠেরো সালে যখন ইংরেজরা ভারত শাসন করত, তখন ইংরেজদের প্রধান কেন্দ্র ছিল কলকাতা। অ্যাকচুয়ালি কলকাতার হাত ধরেই ইংরেজরা ভারতবর্ষে এসেছিল। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লবের হাত ধরেই প্রায় বেশ কিছু শিল্প কলকাতাতে তারা স্থাপন করেছিলেন। তো প্রথম কলকাতাতে ঘুষুড়ি নামক স্থানে, ঘুষুড়ি বা একে আরেকটা নামে ডাকা হয় ফোর্ট গ্লস্টারে প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে তুললেন। তখন এই শিল্প কেন্দ্রটি ছিল মূলত কুটির শিল্প ভিত্তিক। পরবর্তীতে 1851 সালে আমাদের যে মূলধনের রাজধানী মুম্বাই, সেখানে আধুনিক মানের কাপড় কল স্থাপিত হলো। এখান থেকে 1 মার্কের প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল? কলকাতার ঘুষুড়িতে, অথবা বলতে পারে ফোর্ট গ্লস্টারে। আধুনিক মানে যদি বলে তাহলে হবে মুম্বাই। এবারে আসি যে কার্পাস বয়ন শিল্প জিনিসটা কি। সাধারণত তুলো জমিতে লাগানো হয়। ভারতের পশ্চিমাংশে এখানে রয়েছে ব্ল্যাক সয়েল বা কালো মাটি। এই ব্ল্যাক সয়েল বা কালো মাটি, ওকে আবার তুলো মাটিও বলা হয় বা কটন সয়েলও বলা হয়। সেখানে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয়। কার্পাস মূলত জমিতে চাষ করা হয় তুলো। সেই তুলো থেকেই প্রথমে সুতো তৈরি করতে হয়, আর সুতো তৈরি করার পরে সেটা থেকে কাপড় তৈরি করতে হয়। কাপড় তৈরি করার পরে বিভিন্ন প্রকার জামা কাপড় তৈরি করা হয়। তো এই পুরো প্রসেসিংটাকে বলছে কার্পাস বয়ন শিল্প। তুলো থেকে সুতো, কাপড় এবং জামা কাপড় তৈরি করার কৌশলকেই বলছে কার্পাস বয়ন শিল্প। এই কার্পাস বয়ন শিল্পে মূলত কতগুলি কাঁচামালের প্রয়োজন হয়। কার্পাস বয়ন শিল্পের মূলত সুতো, সরাসরি তুলো থেকে সুতো থেকে কাপড়, কাপড় থেকে জামা কাপড়, এই প্রসেসিংয়ে কতগুলি কাঁচামালের দরকার হয়। তো মূলত এখানে কাঁচামাল বলতে সরাসরি তুলো থেকে সুতো তৈরির কাঁচামালটাকে নিয়ে আলোচনা। এটা এভাবে 2 মার্ক একটা প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের। দেখো আমি এখানে কিছু লিখে দিয়েছি। দেখো প্রধান কাঁচামাল হচ্ছে তুলো, কার্পাস, তুলো, বা এটা কার্পাস বা তুলো যে কোনো একটা বলতেও পারো। এছাড়াও কার্পাস তুলো এছাড়াও রয়েছে যেমন রেশম রয়েছে, পাটও রয়েছে। কার্পাস বয়ন শিল্প কেন্দ্রে কিছু কিছু ব্যবহার করা হয়। তারপরে দেখো কোস্টিক সোডা ব্যবহার করা হয়, ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, তারপরে জল, কিছু কৃত্রিম তন্তু যেমন রেয়ন, টেরিকট, টেরিলিন, এই প্রকার কিছু কৃত্রিম তন্তু যেটা খনিজ তেল থেকে উৎপন্ন করা হয় বা বিভিন্ন রাসায়নিক দ্রব্য থেকে উৎপন্ন করা হয়। যেমন রেয়ন রয়েছে, টেরিকট তোমরা শুনেছো,
টেরিলিন রয়েছে, এইগুলো বর্তমানে ব্যবহার করা হচ্ছে এই কার্পাস বয়ন শিল্পে। তো কাঁচামাল, কার্পাস বয়ন শিল্পের কাঁচামালগুলি কি কি, এরকম একটা প্রশ্ন কিন্তু 2 মার্কের হতে পারে। তখন তোমরা এইটুকু লিখবে। দেখো, কার্পাস হচ্ছে একটি বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। এই বিশুদ্ধ প্রকৃতির কাঁচামালের কারণে এই কার্পাস বয়ন শিল্প কেন্দ্র কাঁচামাল যেখানে উৎপাদিত হয় বা তুলো যেখানে চাষ হয় সেখানে গড়ে উঠতে পারে, অথবা বাজারের কেন্দ্রেও গড়ে উঠতে পারে, বা শহরের কেন্দ্রেও গড়ে উঠতে পারে, বা মাঝামাঝি যে কোনো একটি স্থানে গড়ে উঠতে পারে। এই জন্য এই শিল্পটিকে বলা হয় শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প। শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প বলা হয়। এভাবে একটা 2 মার্কের প্রশ্ন আসতে পারে। 2 মার্কের একটা প্রশ্ন কিন্তু এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প কেন বলা হয়। অ্যান্সারটা এভাবে দিতে হবে যে কার্পাস বয়ন শিল্পে ব্যবহৃত কাঁচামাল হচ্ছে তুলো, আর তুলো একটি বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। এর পণ্যসূচক 1 বা 1-এর কম। এই জন্যই এই শিল্প কেন্দ্রটি কাঁচামাল তুলো নির্ভর কাঁচামাল শিল্প, কার্পাস বয়ন শিল্পটি কাঁচামালের কেন্দ্রে অথবা বাজারের এর 2 মাঝামাঝি যে কোনো স্থানেই গড়ে উঠতে পারে। এর নির্দিষ্ট কোনো শিকড় বা স্থান নেই, এই জন্য একে শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প বলা হয়। এভাবে অ্যান্সারটা করবে। কার্পাস বয়ন শিল্প ভারতের সর্বত্রই কম বেশি গড়ে উঠেছে। এটা বন্টন হয়তো পরীক্ষাতে আসতে পারে, না আসার সম্ভাবনা খুবই কম। প্রথমে আমাদের পূর্ব ভারতের কলকাতা কেন্দ্রিক গড়ে উঠেছিল। পূর্ব ভারতে 1818 সালে ঘুষুড়িতে গড়ে উঠেছিল, যে আমাদের হুগলি শিল্পাঞ্চল রয়েছে কলকাতার, এই হুগলি নদীর তীরে যে হুগলি শিল্পাঞ্চল রয়েছে, এই হুগলি শিল্পাঞ্চলে গড়ে উঠেছিল। এখনো আছে কিছু কিছু। এই হুগলি শিল্পাঞ্চলের হাওড়া, তারপরে রিসড়া, শ্রীরামপুর, হাওড়া, রিসড়াতে তোমরা জানো পাট শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল। রিসড়াতেও রয়েছে, শ্রীরামপুরেও রয়েছে, এছাড়াও ছোটখাটো আরো রয়েছে। যদি এভাবে বলে যে পূর্ব ভারতের 2টি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লিখো, তাহলে হাওড়া লিখতে পারো, রিসড়া লিখতে পারো, শ্রীরামপুর লিখতে পারো, এগুলো লিখতে পারো। তবে এই পূর্ব ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র তেমন গড়ে ওঠেনি, কারণ যে কাঁচামাল পাওয়া যায় পশ্চিম ভারতে, এটি একটি বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল হলেও এই কাঁচামালের উপর ভিত্তি করে কিন্তু পশ্চিম ভারতেই বর্তমানে প্রচুর পরিমাণ কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তো পশ্চিম ভারতের 2টি কেন্দ্র, একটি হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই, আর একটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ। এই 2টি কেন্দ্র বৃহৎ কেন্দ্র, এটা মুম্বাই আর গুজরাটের আহমেদাবাদ। এই 2টি কেন্দ্র হচ্ছে বৃহৎ কেন্দ্র। মুম্বাই ছাড়াও মুম্বাই নাগপুরে গড়ে উঠেছে, পুনেতে গড়ে উঠেছে, নাসিকে গড়ে উঠেছে, সোলাপুর, আকোলা, এরকম ধরনের আরো শিল্পকেন্দ্র গড়ে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র রয়েছে। তবে এই মহারাষ্ট্রের ভিতরে সব থেকে বৃহত্তম হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্রের ভিতরে সব থেকে বৃহত্তম মুম্বাই। এই মুম্বাইয়েরই একটা স্পেশাল টার্ম রয়েছে, একে বলা হয় কার্পাস বয়ন শিল্পের রাজধানী। কার্পাস বয়ন শিল্পের রাজধানী, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুম্বাইকে বলা হয় কার্পাস বয়ন শিল্পের রাজধানী, একে মূলধনের রাজধানীও বলা হয়, তোমরা জানো। এই প্রশ্নটা নোট করে নিবে। তারপরে আসি গুজরাট। এই গুজরাটের আহমেদাবাদ ছাড়াও রয়েছে সুরাট রয়েছে, জলগাঁও রয়েছে, ভাদোদারা রয়েছে, রাজকোট রয়েছে, সুরাট রয়েছে, ভাদোদারা, রাজকোট। তবে এর মধ্যে আরো রয়েছে পোরবন্দর রয়েছে, অনেকগুলি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র রয়েছে, যার মধ্যে প্রধান হচ্ছে এই আহমেদাবাদ।
আর এই আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। একে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রায় পরীক্ষাতে আসে। এখানে তিনটে প্রশ্ন রয়েছে, দেখো পরপর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। এখানে যদি ভারতের ম্যানচেস্টার বলে তবে আহমেদাবাদ হবে, যদি বলে পশ্চিম ভারতের ম্যানচেস্টার তবুও হবে আহমেদাবাদই হবে। তবে এখানে একটা 2 মার্কের প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলার কারণ কি। 2 মার্কের একটা প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়। তো আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয় এটার আগে ম্যানচেস্টার কি সেটাকে আমরা জানি বা চিনি। তোমরা জানো প্রত্যেকেই যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল অষ্টাদশ শতাব্দীতে। ইংল্যান্ডেরই একটা শহর হচ্ছে গুরুত্বপূর্ণ শহর ম্যানচেস্টার। তো ম্যানচেস্টারে প্রথমে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল। তোমরা হয়তো শুনেছো যে বিলেতি কাপড় বা বিলেত থেকে নিয়ে আসা কাপড়। তোমরা বঙ্গভঙ্গ আন্দোলন যদি পড়ে থাকো সেখানে শুনে থাকবে যে বিদেশি পণ্য বয়কটের একটা ডাক দিয়েছিল, দিয়ে আমরাই দিয়েছিলাম, আমাদের স্বাধীনতা যারা সংগ্রামী ছিল বা ভারতীয় জনগণ ছিল। তো ওই বিদেশি পণ্য বলতে ওই যার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল যে ওই ইংল্যান্ড থেকে আসা বা ব্রিটেন থেকে আসা ওই জামা কাপড়, যার মধ্যে আরো অনেক কিছু ছিল। তো ব্রিটেন বা ইংল্যান্ডে, ব্রিটেন বলতে পারো, ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ শহর ম্যানচেস্টার, সেখানে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র প্রথমেই গড়ে উঠেছিল। ঠিক একই রকম ভাবে ভারতের আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, যার প্রায় এখানে 72টি বৃহৎ বড় বড় বলা হয় যে এই বৃহৎ যতগুলো কার্পাস বয়ন শিল্প কেন্দ্র রয়েছে গুজরাটে প্রায় 125টার কাছাকাছি, যার ভিতরে এই 72টি রয়েছে আহমেদাবাদে। আর এত 72টি বড় বড় কার্পাস বয়ন শিল্প কেন্দ্র একসঙ্গে একটি শহরে থাকার কারণে এই আহমেদাবাদকে বলছে ভারতের ম্যানচেস্টার। তবে তাহলে এই আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়, এই প্রশ্নটি যদি পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই কিন্তু এই কথাটি থাকবে। এই ব্রিটেনের ম্যানচেস্টারে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল। ঠিক একই রকম ভাবে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। পুরো গুজরাটের 125টি বৃহৎ কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের মধ্যে এই 72টি গড়ে উঠেছে কেবলমাত্র আহমেদাবাদে, যার কারণে ওই ব্রিটেনের আহমেদাবাদের সঙ্গে ব্রিটেনের ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে এই আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এই পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র কেন গড়ে উঠেছে এই নিয়ে কিন্তু পূর্ববর্তীতে তোমরা একটা ক্লাস শুনেছ। এবারে আসি দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের সব থেকে বেশি গড়ে উঠেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। তামিলনাড়ুর এখানে কোয়েম্বাটুর রয়েছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর। তারপরে আরো রয়েছে চেন্নাইতে রয়েছে, চেন্নাই, মাদুরাইতে রয়েছে, চেন্নাই, মাদুরাই, কোয়েম্বাটুর। আবার কর্ণাটকের ব্যাঙ্গালোরেও রয়েছে, বেঙ্গালুরুতেও রয়েছে। অন্ধ্রপ্রদেশের বর্তমান তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদেও রয়েছে। এই সমস্ত কেন্দ্রগুলো হচ্ছে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন শিল্প কেন্দ্র, যার ভিতরে এই কোয়েম্বাটুর হচ্ছে বৃহত্তম। এই কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ যে তামিলনাড়ুতেও কিছু
কালো মাটি রয়েছে, এখানে তুলো উৎপাদিত হয়। তারপরে এখানে বন্দর, চেন্নাই বন্দর রয়েছে, সামুদ্রিক আবহাওয়া রয়েছে, চাহিদা রয়েছে, ইত্যাদি কারণগুলিতে দক্ষিণ ভারতীয় কার্পাস বয়ন শিল্প কেন্দ্র ধীরে ধীরে উন্নতি লাভ করছে। বলা হয় যে ছোট বড় মিলিয়ে প্রায় 100-রও বেশি এই কোয়েম্বাটুর শহরটাতেই রয়েছে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। এবারে আসি উত্তর ভারতে। উত্তর ভারতের সব থেকে বেশি পরিমাণ রয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। উত্তরপ্রদেশের কানপুর, এই কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। মুম্বাইকে বলা, আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। কানপুর ছাড়াও আরও যেমন লখনৌ রয়েছে, লখনৌ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারপরে এলাহাবাদ রয়েছে, তোমরা এলাহাবাদ একটি শহর জানো উত্তরপ্রদেশের। লখনৌ, এলাহাবাদ, কানপুর ছাড়া কিছু হরিয়ানা রয়েছে, হিসার, তারপরে কিছু লুধিয়ানা, তোমরা নাম শুনেছ। এই সমস্ত কেন্দ্রগুলি রয়েছে। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে এই কার্পাস বয়ন শিল্প হচ্ছে ভারতের একক বৃহত্তম শিল্প। এই প্রশ্নটি 1 মার্কে খুবই গুরুত্বপূর্ণ। একক বৃহত্তম, বা সরল কথাই বললে যে বৃহত্তম শিল্প। যদি পরীক্ষাতে এভাবে একটি প্রশ্ন আসে যে ভারতের বৃহত্তম শিল্প কি, তাহলে কার্পাস বয়ন শিল্প। কেন যে এই কার্পাস বয়ন শিল্প সমগ্র ভারত জুড়ে রয়েছে। এর বেশি কেন্দ্রীভবন রয়েছে পশ্চিম ভারতে যদিও, আর এর সঙ্গে জড়িত রয়েছে সব থেকে বেশি পরিমাণ বা বেশি সংখ্যক মানুষ। আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভারতের বৃহত্তম কৃষি ভিত্তিক শিল্প কোনটি? ভারতের বৃহত্তম কৃষি ভিত্তিক শিল্প কোনটি? তাহলে অ্যান্সার হবে এই কার্পাস বয়ন শিল্প। এবারে ভারতবর্ষের কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের সমস্যা এবং সমস্যা সমাধানে গৃহীত কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা। এখান থেকে একটা প্রশ্ন 5 মার্কের হতে পারে, তবে চান্সটা খুবই কম। প্রধান এই ভারতবর্ষের কার্পাস বয়ন শিল্পের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। 1 নম্বরে দেখো, দীর্ঘ আঁশযুক্ত তুলোর অভাব। দীর্ঘ আঁশযুক্ত তুলোর অভাব খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা। ভারতে যে তুলোগুলো উৎপাদিত হয় সেগুলো হচ্ছে স্বল্প আঁশযুক্ত এবং স্বল্প আঁশযুক্ত তুলো হলে উন্নত মানের সুতো তৈরি করা সম্ভব হয় না। বিপরীত পক্ষে পাকিস্তান, মিশর, আমেরিকা যুক্তরাষ্ট্রে যে তুলোগুলো উৎপাদিত হয় সেগুলো হচ্ছে উন্নত মানের এবং মানে দীর্ঘ আঁশযুক্ত, যার কারণে ভারতে কিন্তু কাপড়ের বা সুতোর মানটা হচ্ছে নিম্নমানের। এটা একটা বড় সমস্যা। 2 নম্বর দেখো, স্বল্প উৎপাদন আর এই এখানে একটা পয়েন্ট রয়েছে দেখো, পুরাতন যন্ত্রপাতি। এই দুটো পয়েন্ট মার্চ করে দিতে পারো। যে ভারতবর্ষের বেশিরভাগ কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলি 25 বছরের পুরনো, যার কারণে অধিক পরিমাণে উৎপাদন ব্যয় পড়ে যায়। এই উৎপাদন ব্যয়টাও সেখানে তোমরা কিন্তু অধিক উৎপাদন ব্যয় একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাও এর সঙ্গে চলে আসে। ভারতবর্ষের যে সুতো উৎপাদিত হয় তার উৎপাদন ব্যয়টা হচ্ছে বেশি। এক পুরাতন যন্ত্রপাতি, যার কারণে বেশি পরিমাণ একসঙ্গে উৎপাদন করা সম্ভব হচ্ছে না, আর যার কারণে ওই একই বর্তমানে
বিভিন্ন দেশ, জার্মানি, তারপরে সিঙ্গাপুর, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দেশগুলি রয়েছে, এইগুলিতে উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, যার কারণে তারা মানে ছোট্ট একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করতে পারছে বা বস্ত্র উৎপাদন করতে পারছে। আর ভারতবর্ষের এই অধিকাংশ যন্ত্রপাতি 25 বছরেরই পুরাতন, যার কারণে এই পুরাতন যন্ত্রপাতি হওয়ার কারণে স্বল্প উৎপাদন হচ্ছে, আর স্বল্প উৎপাদন হওয়ার কারণেই কিন্তু অধিক পরিমাণে উৎপাদন ব্যয় পড়ে যাচ্ছে, যার কারণে ভারতের কাপড়ের দামের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ দেখো যে প্রতিযোগিতা। আন্তর্জাতিক বাজারে যেহেতু ভারতবর্ষের কাপড়ের উৎপাদন ব্যয়ই বেশি পড়ে যাচ্ছে, যার কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এরা ভারত কিন্তু পিছিয়ে পড়ছে। এক সময় ভারত কার্পাস বয়ন শিল্প কেন্দ্রে একটা বিখ্যাত ছিল, 1 নম্বর ছিল। এখন কিন্তু চীন ভারতকে ছাপিয়ে গেছে, ভারত সেকেন্ড পজিশনে এসছে। আর এই পজিশনটা কখনো উপর নিচে ওঠানামা করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, কৃত্রিম তন্তুর আবির্ভাব। কৃত্রিম তন্তু বলতে নাইলন, পলিয়েস্টার, তোমরা টেরিকট, এগুলোর নাম জানো। এগুলো হচ্ছে যে কৃত্রিম তন্তু। এই কৃত্রিম তন্তু আসার কারণে কিন্তু এই তুলোর চাহিদা ধীরে ধীরে কমছে, কারণ মানুষ ওই সমস্ত কৃত্রিম তন্তুর পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে এখন ধীরে ধীরে বেশি অভ্যস্ত হয়ে পড়ছে, যার কারণে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। এটা একটা বিরাট একটা কিন্তু সমস্যা। তারপরে পরিকাঠামোগত সমস্যা ভারতবর্ষের একটা রয়েছে কার্পাস বয়ন শিল্পের। পরিকাঠামো মানে কি? পরিকাঠামো বিদ্যুৎ, তারপরে রাস্তাঘাট নির্মাণ, এছাড়াও শিল্প কেন্দ্রের নতুন নতুন শিল্প কেন্দ্র স্থাপন বা শিল্প কেন্দ্রের উন্নতি সাধন, এই সমস্ত পরিকাঠামোর অসুবিধা রয়েছে বা ভারতবর্ষে সেরকম ভাবে হচ্ছে না, যার কারণে ভারতবর্ষের কার্পাস বয়ন শিল্প ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। শ্রমিক অসন্তোষ একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। শ্রমিক অসন্তোষ, লক আউট বা রুগ্ন, একটা আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে রুগ্নতা বা রুগ্ন। শ্রমিক অসন্তোষের সঙ্গে রুগ্ন কথাটি কিন্তু জড়িত। শ্রমিক অসন্তোষ বলতে যে মাঝে মাঝেই শোনা যায় যে ভারতবর্ষের অমুক শিল্প কেন্দ্রের শ্রমিকের সঙ্গে মালিকের একটা অসন্তোষ চলছে, দীর্ঘদিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। আন্দোলন হতে পারে বেতন বৃদ্ধির ব্যাপারে বা ভালো পরিকাঠামোর ব্যাপারে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই হয়। বিশেষত বেতন বৃদ্ধি বা বেতন ঠিক সময়ে পাওয়া নিয়েই এই শ্রমিক মালিক অসন্তোষ দেখা দেয়, যার কারণে তারা আন্দোলন করলেই শিল্পকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়, দিয়ে লোকসানের সম্মুখীন হয়, দিয়ে শিল্পকেন্দ্রগুলো রুগ্ন হয়ে যায়। শিল্পের রুগ্নতা একটা কথা রয়েছে, যে শিল্পের রুগ্নতা বলতে কি বোঝায়, যে পরপর 3 বছর যদি একটা শিল্পকেন্দ্র লোকসানে চলে তাহলে সেটাকে রুগ্নতা বলে। আর এই শ্রমিক মালিক অসন্তোষের কারণ হচ্ছে সেই রুগ্নতার একটা গুরুত্বপূর্ণ কারণ। এই শ্রমিক মালিক অসন্তোষের কারণে বেশিরভাগ শিল্পকেন্দ্রে রুগ্নতা আছে। যেমন আমাদের ভারতবর্ষে এই কলকাতার পাট শিল্প কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কিন্তু হচ্ছে এই রুগ্নতা, শ্রমিক মালিক অসন্তোষের কারণ। এটা বিরাট অনেকগুলি কারণ থাকলেও এটা একটা বিরাট কারণ, বড় কারণের ভিতরে একটি। আর এই কার্পাস বয়ন শিল্প কেন্দ্রেও কিন্তু এই শিল্পের রুগ্নতা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রুগ্নতার ফলে ধীরে ধীরে শিল্প কেন্দ্রগুলো বন্ধ হতে থাকে। এতগুলো সমস্যার পরেও ভারত সরকার চেষ্টা করেছে যে কিছু কিছু সমাধান করার চেষ্টা করেছে, যার মধ্যে কার্পাস বয়ন শিল্পগুলো যাতে টিকে থাকে বা উন্নতি লাভ করে, যার মধ্যে একটি হচ্ছে আধুনিকীকরণ। আধুনিকীকরণের ভিতরে কি আছে, যে নতুন যন্ত্রপাতি লাগানো, তারপরে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ, তারপরে রাস্তাঘাট নির্মাণ করা,
ব্যাংকগুলিকে ঋণ প্রদান করা, শিল্প প্রতিষ্ঠানগুলিকে ঋণ প্রদান করা, এইরকম ধরনের আধুনিকীকরণ কিছু ভারত সরকার করার চেষ্টা করেছে। শুল্ক হ্রাস আরেকটা কথা, যে কোনো শিল্প প্রতিষ্ঠা করতে গেলে তার সরকার একটি নির্দিষ্ট শুল্ক দিতে হয়। সেটা উৎপাদন শুল্ক রয়েছে এক নম্বর। দ্বিতীয় নম্বর রয়েছে বৈদেশিক বাণিজ্যের একটা শুল্ক রয়েছে। বিদেশে যদি কোনো পণ্য ভারত থেকে বা কোনো এক দেশ থেকে যদি অন্য দেশে যায় তাহলে একটা রপ্তানি শুল্ক লাগে। সেই রপ্তানি শুল্কের কিছুটা ছাড় দিয়েছে। রপ্তানি শুল্ক আর উৎপাদন শুল্ক এইগুলো সরকার কিছুটা হ্রাস করেছে। তারপরে গবেষণা কেন্দ্র স্থাপন। গবেষণা কেন্দ্র তোমরা জানো যে ভারতের তুলো গবেষণাগার রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে তুলো গবেষণা কেন্দ্র সরকার স্থাপন করেছে। তো এই সমস্ত সমাধানগুলো তোমরা লিখবে পরীক্ষাতে যদি আসে। এই পয়েন্টগুলো ছোট ছোট করে লিখবে এবং মূল কথাগুলো লিখবে যাতে প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখতে পারো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।